Assalamualaikum everyone, welcome to another new class and today you can see what is our topic. Our topic is preposition and আজকে আমরা আমাদের ক্লাসে যা যা ডিসকাস করব তাও এখানে লিখে দেওয়া হয়েছে। সবার আগে আমরা পড়ব দ্য এগ থিওরি, খুবই মজার একটা থিওরি যেটা দিয়ে আসলে প্রিপোজিশনের বেসিকটা আমরা একদম ইজিলি বুঝে যেতে পারি। এরপর আমাদের আছে সিন্স ভার্সেস ফর, আনটিল ভার্সেস বাই, বিসাইড ভার্সেস বিসাইডস, অ্যামং ভার্সেস বিটুইন। তো এগুলোকে কেন রাখা হয়েছে? কারণ এই প্রিপোজিশনগুলো আসলে অনেক কনফিউজিং এবং আমরা মাঝে মাঝে আসলে বুঝতে পারি না যে কোন কোন জায়গায় আমরা কোন প্রিপোজিশনটাকে ব্যবহার করব বা এদের মাঝে আসলে কোনো পার্থক্য আছে কিনা, আর পার্থক্য থাকলেও সেটা কি। সো ওয়েলকাম টু দিস ক্লাস অ্যান্ড আই এম ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর নুরে জান্নাত মিম। সো if you're new in this channel then সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং বেল আইকনও অন করে রাখতে হবে যাতে করে পরবর্তী একটা লেসন আপনি মিস না করে ফেলেন। আর আজকে আমাদের এই ক্লাসটা কিন্তু একদম এসএসসি লেভেল থেকে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে বা অন্যান্য যে কোনো এক্সামের ক্যান্ডিডেট আছে তাদের সবার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সো আমরা সবাই কিন্তু জানি যে আসলে প্রিপোজিশন কি। Preposition creates relation between noun and pronoun with other words of the sentence. তার মানে প্রিপোজিশনের কাজই হচ্ছে একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য যেসব শব্দ থাকে সেগুলোর মাঝে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা বা সেগুলোর মাঝে একটা সম্পর্ক স্থাপন করা, এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের কাজ। সো আমরা যেটা করব সেটা হচ্ছে সবার আগে আমাদের এই যে মজার এগ থিওরিটা আছে এই থিওরিটা দেখে নেব। তাহলে আমি একটু আমার বোর্ডে এখন যা আছে এটাকে মুছে দিচ্ছি, কেমন? তো এই থিওরিটা আমরা একটা গল্পের মাধ্যমে পড়ব। ধরো আমি একদিন হাঁটতে বের হয়েছিলাম রাস্তায়, তো এরপর আমি একটা অনেক বড় একটা ডাইনোসরের ডিম দেখতে পেলাম, কারণ যেহেতু অনেক বড় ডিম সো এটা নিশ্চয়ই কোনো হাঁস মুরগি ডিম হবে না, ডেফিনেটলি এটা আমাদের জন্য ছিল একটা ডাইনোসরের ডিম। তো এই হচ্ছে আমাদের সেই এগ, দি এগ থিওরি। এই থিওরির যে এগ ছিল সেটাই হচ্ছে আমাদের সাপোজ এই এগ। তো এর মাঝে এখন একটা ডাইনোসরের বেবি আছে, তাই না? সো যখন কোনো একটা জিনিস কিছুর ভিতরে থাকবে, যেমন এখানে আমাদের ডাইনোটা আছে, তাহলে কি যখন কোনো একটা জিনিস কোনো কিছুর ভিতরে থাকবে সেই সব ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করি প্রিপোজিশন ইন। তাহলে মিডলে আছে তার মানে কি প্রিপোজিশন ইন। এরপর একটা পাখি ধরো এই ডিমটাকে দেখতে পেলো, তো ও ভাবলো যে এটা মনে হয় ওরই ডিম, বোকা পাখি। তো ও কী করলো, ডিমটার উপরে এসে বসলো, ঠিক আছে? এটা আমাদের একটা পাখি এবং ও ভাবলো যে এটা আমাদের জন্য কি ওর ডিম, আর ও এটার উপরে এসে বসে গেলো কারণ ডিমটাকে তা দিতে হবে। তো যখন কোনো একটা জিনিস এরকম বরাবর সারফেসে লেগে থাকবে, একদম উপরে উপরে বলতে আমরা কী বুঝাই যে একদম সারফেসে লেগে থাকবে, সেই সব সময় আমরা সবসময় ব্যবহার করি প্রিপোজিশন অন। তাহলে এখানে কি হবে প্রিপোজিশন অন, একদমই বরাবর সারফেসে লেগে উপরে যদি কোনো কিছু অবস্থিত থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রিপোজিশন অন। এরপর আমাদের যেটা আছে দেখো, আমরা তো ভালো মানুষ সবাই, এর জন্য আমরা কি করলাম, ভাবলাম পাখিটার হয়তো গরম লাগছে, এর জন্য আমরা ওর জন্য উপরে একটা ফ্যান দিয়ে দিলাম, ঠিক আছে? তো এরকম উপরে যখন কোনো কিছু অবস্থিত থাকবে যেটা একদম বরাবর সারফেসে লেগে নেই, যেটা আরও একটু উপরে আছে, সেই সব জায়গায় আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে ওভার, ঠিক আছে? ওভার, যার মানে আমরা বুঝাই কম দূরত্ব, ওভার। তাহলে একদমই সারফেসে লেগে থাকলে হচ্ছে অন, আর একটু উপরে থাকলে হচ্ছে কি ওভার। আর মনে করো যে এর উপর দিয়ে একটা প্লেন চলে গেল, তো এখন প্লেন যখন গেল এটি কিন্তু আরও উপরে, তাই না? অনেক উপরে। প্লেন কিন্তু আমাদের একদম একটু উপর দিয়ে যায় না, আমাদের অনেক উপর দিয়ে উড়ে যায়। তো যখন এরকম অনেক ডিস্টেন্স বুঝাবে উপর দিকে, তখন আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে অ্যাবভ, বেশি ডিস্টেন্সের সময়। তাহলে আমরা মনে রাখবো কোনো একটা জিনিস যদি সারফেসে লেগে থাকে তখন ব্যবহার করা হয় প্রিপোজিশন অন, যখন কম দূরত্বে থাকে তখন আমরা ব্যবহার করি ওভার, এবং যখন বেশি উপরে থাকে তখন আমরা সবসময় ব্যবহার করি কি অ্যাবভ। দ্যাটস ইট। এবার একটু আমরা দেখি তো পরবর্তীতে আমাদের জন্য কি আছে। এই যে আমাদের সেই এগ থিওরির এগ। এবার এই যে আমাদের এগটা উপর একটা আমরা ফ্যান লাগিয়ে দিয়েছিলাম, এই ফ্যানটা ধরো নিচে টুপ করে ভেঙে পড়ে গেল, ঠিক আছে? আমরা যেখানে লাগিয়েছিলাম জায়গাটা ভালো ছিল না, সো টুপ করে পড়ে গেল। তো যখন পড়ে গেল তখন দেখো অবস্থাটা কি হলো, কোনো একটা জিনিস উপর থেকে নিচে গতিশীল অবস্থায় পড়লো। তো উপর থেকে কোনো একটা জিনিস যদি গতিশীল অবস্থায় পড়ে তখন আমরা সবসময় ব্যবহার করি প্রিপোজিশন অন টু। তখন আমরা কি ব্যবহার করি প্রিপোজিশন অন টু। তাহলে উপর থেকে গতিশীল অবস্থায় যদি কিছু পড়ে তখন আমরা কি বসাবো অন টু। যেমন আমি যদি হাত থেকে এখন এই ক্যাপটাকে ফেলে দিই তাহলে এটা কি হবে অন টু, কেমন? এরপর
কি আছে চলো আমরা দেখে নিই। এরপর এই যে আমাদের ভিতরে একটা ডাইনোসর ছিল, ও কি করলো, বাহিরে ঘুরতে বের হলো, কারণ ওরা ডিমের মাঝে ভালো লাগতেছে না, বোরিং ফিল করছিল। তো দেখো কি হলো, যখন ও বাহিরে চলে আসলো গতিশীল অবস্থায় ভেতর থেকে বাহিরে আসলো, তাই না? তো যখন কোনো একটা জিনিস গতিশীল অবস্থায় ভেতর থেকে বাহিরে আসে তখন আমরা সবসময় ব্যবহার করি আউট অফ। সবসময় কী ব্যবহার করব? আউট অফ। ফর এক্সাম্পল, আমি যদি এখন হেঁটে আমার রুম থেকে বের হয়ে যাই তাহলে আমি কি বলবো? আই এম আউট অফ মাই রুম, তাই না? তাহলে যখন কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তু বা কোনো মানুষ, কোনো প্রাণী যখন গতিশীল অবস্থায় ভেতর থেকে বাহিরের দিকে যায় তখন আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে আউট অফ। সিমিলারলি ধরো ও বাহিরে ছিল, এখন ওকে বাসায় ফিরে যেতে হচ্ছে, তো এই যে বাহির থেকে ভেতরে গেল গতিশীল অবস্থায়, একটু আগে এটার অপোজিট, তখন সবসময় আমরা ব্যবহার করব কি? ইনটু। ঠিক আছে, তাহলে দেখো ডিফারেন্সটা কি ছিল। প্রথমে আমাদের একটা ছিল উপর থেকে গতিশীল অবস্থায় নিচে পড়লো, আমরা ব্যবহার করেছিলাম অনটু। কোনো একটা জিনিস ভেতর থেকে গতিশীল অবস্থায় বাহিরে এসেছে, আমরা ব্যবহার করেছি আউট অফ। কোনো একটা জিনিস গতিশীল অবস্থায় বাহির থেকে ভিতরে গেল তখন আমরা বললাম কি? ইনটু, তাই তো? ইনটু। এবার দেখো ধরলাম আমরা এই এগের পাশে আমাদের কিছু পেবলস ছিল। পেবলস মানে কি আমরা তো জানি না, পেবলস মানে হচ্ছে স্টোন। তো পাথর ছিল। এরকম যখন কোনো একটা জিনিস পাশাপাশি থাকে তখন আমরা সবসময় ব্যবহার করি কি? বিসাইড। বিসাইড মানে হচ্ছে পাশাপাশি। আর এখন আমরা নেক্সট পার্ট যেটা দেখব সেটা একটু আমরা অন্য একটা মজার এক্সাম্পল দিয়ে দেখি। আমরা এখন দেখব নিউটন এবং নিউটনের যে আপেল গাছ ছিল সেটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপল ট্রি, এই হচ্ছে আমাদের নিউটন, আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত অ্যাপল। তো যখন দেখো কোনো একটা জিনিস একদম বরাবর সারফেসের নিচে লেগে থাকবে, যেমন গাছের নিচে এখন আছে, এইসব ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করি কি? বিলো। এই আপেলটা যখন ওর মাথায় পড়লো তখন আমরা কি বলবো? আন্ডার। তার মানে কি? কম দূরত্ব, তাই না? আন্ডার। আর ধরো মাটির নিচে একটা খরগোশ আছে, তার মানে কি? আরও নিচে। যেমনটা আমরা দেখেছিলাম হচ্ছে প্লেন অনেক উপর দিয়ে উড়ে, তেমন এরকম আরও নিচে যখন আসবে তখন আমরা সবসময় ব্যবহার করব কি? বিনিথ। কেমন? বিলো, আন্ডার, বিনিথ। এই হচ্ছে আমাদের তিনটা পজিশন। তাহলে এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে বরাবর উপর বা নিচের সময় আমরা কি ব্যবহার করি? অন এবং বিলো। একটু উপর বা নিচের জন্য আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে ওভার অ্যান্ড আন্ডার। আর অনেক বেশি দূরত্ব যখন বুঝাই তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাবভ অ্যান্ড বিনিথ। সো এই হচ্ছে আমাদের বেসিক যে প্রিপোজিশন আছে তার ব্যাপার সেবার। এবার আমরা হচ্ছে আমাদের যে কনফিউজিং পার্টগুলো আছে সেগুলোকে দেখে নিব। সো প্রথমে আজকে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে সিন্স ভার্সাস ফর। তো সিন্স যখন আমরা ব্যবহার করি তখন কি বুঝাই, আর যখন আমরা ফর ব্যবহার করি তখন কি বুঝাই? সো সবসময় আমরা মনে রাখবো সিন্স বলতে আমরা একটা স্পেসিফিক টাইমকে নির্দেশ করি, টু স্পেসিফাই আ ডেফিনিট টাইম অর টু পয়েন্ট আ টাইম। আর ফর আমরা ব্যবহার করি কোনো একটা পিরিয়ড অফ টাইম বোঝাতে বা কোনো একটা ডিউরেশন বোঝাতে। তাহলে আমরা যখন এক্সাম্পল দেবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। একটু লিখে নিই। ইন্ডিকেটস স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, and for indicates any duration of time. দুটো এক্সাম্পল দেখো। He lived in Dhaka since 2019. He lived in Dhaka for 2 years. তাহলে দেখো একটা জায়গায় আমি বললাম সিন্স, একটা জায়গায় আমি বললাম ফর, কিন্তু সেন্টেন্স দুইটা মিনিং কিন্তু সেম, কিন্তু একটাতে সিন্স ব্যবহার করা হয়েছে, একটাতে ফর ব্যবহার করা হয়েছে। তো কখন আমরা সিন্স বললাম আর কখন আমরা ফর বললাম? দেখো প্রথম বাক্যটাতে আমি বললাম হি লিভড ইন ঢাকা সিন্স 2019। এখানে কিন্তু আমি একটা স্পেসিফিক টাইমকে নির্দেশ করেছি। এখানে আমি কোনো ডিউরেশন বুঝাই নাই, আমি কোনো পিরিয়ড বুঝাই নাই, আমি বুঝাইলাম যে সে 2019 সাল থেকে এখানে আছে। তাহলে সিন্স 2019 টু স্পেসিফাই
টু স্পেসিফাই এনি পয়েন্ট। আর 2 নম্বরে আমি কি বললাম, হি লিভড ইন ঢাকা ফর 2 ইয়ার্স, সে 2 বছর যাবৎ ঢাকায় লিভ করছিল। 2 বছর যাবৎ, এখানে কিন্তু আমরা একটা পিরিয়ড বোঝাচ্ছি বা একটা সময় ডিউরেশন বোঝাচ্ছি। তোমাদের সিন্স এবং ফর পার্থক্য একটাই, যে একটাতে আমরা কি করি, একটাতে আমরা জাস্ট শুধুমাত্র কোনো একটা টাইমকে নির্দেশ করি, আর আরেকটা জায়গায় হচ্ছে গিয়ে আমরা ডিউরেশন বুঝাই বা একটা পিরিয়ড বুঝাই। এবার আমরা পরবর্তীটাতে চলে যাই, আনটিল এবং বাই। until versus by। তার আগে আমি একটু বলি যে আনটিল এবং বাইয়ের মাঝে পার্থক্যটা আসলে কি। সো যখন আমরা আনটিল ব্যবহার করি তার মানে হচ্ছে আমাকে ভবিষ্যতের একটা টাইম পর্যন্ত কাজ করে যেতে হবে। ফর এক্সাম্পল, আমাকে 2টা পর্যন্ত পড়াশুনো করতে হবে, অথবা আমাকে বিকাল 5টা পর্যন্ত খেলা করতে হবে, অথবা আমাকে ধরো রাত 9টা পর্যন্ত ভিডিও মেক করতে হবে। তো এরকম আমি বললাম কি, যে কোনো একটা ফিউচার টাইম, সামনে একটা ফিউচার টাইম পর্যন্ত আমাকে কাজ করেই যেতে হবে। এরকম যখন আমরা কিছু বোঝাই তখন আমরা ব্যবহার করি হচ্ছে আনটিল। আর বাই যখন আমরা ব্যবহার করি তখন আসলে বোঝানো হয় যে কোনো একটা কাজ আমাকে ডেফিনেট ফিউচার টাইমের মধ্যে করলেই হবে, আমি কখন করছি ব্যাপার না, কিন্তু ওই একটা ডেডলাইনের আগে আমাকে শেষ করতে হবে। ফর এক্সাম্পল, আমাকে 2টার মধ্যে কাজটা শেষ করতে হবে, তার মানে কি আমি কাজটা কিন্তু যে কোনো টাইমে শেষ করতে পারি, কিন্তু 2টার আগেই করতে হবে, 2টার পরে করলে আর হবে না। সো এই হচ্ছে আমাদের আনটিল এবং বায়ের ডিফারেন্স। আনটিল বলতে আমরা বুঝাই যে কোনো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ করে যেতেই হবে, আর বাই বলতে আমরা বুঝাই যে কোনো একটা টাইমের আগে শেষ করতে হবে। দ্যাটস ইট। সো we use until while talking about doing something up to a definite future time. কেমন? And by, we use by while talking about doing something before a definite future time. কেমন? এই হচ্ছে আমাদের আনটিল এবং বাই। আনটিল মানে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে যেতেই হবে, এবং বাই মানে কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটাকে করতে হবে। এই হচ্ছে আনটিল এবং বাই। তাহলে চলো একটু আমরা 2টা এক্সাম্পল দেখে নিই। যখন আসলে আমরা কোনো ডেফিনেশনের সাথে সাথে এক্সাম্পল দেখে ফেলি তখন কিন্তু এটা আমাদের মাথায় আরও বেশি করে থাকে এবং আমাদের ভালো করে মনে থাকে। তো এর জন্য আমরা চেষ্টা করবো সবসময় এক্সাম্পলগুলোকে দেখার জন্য। তো ধরো আমি বললাম যে I have to work until 2 PM, তার মানে কি আমাকে 2টা পর্যন্ত কাজ করে যেতেই হবে। আরেকটাতে আমি বললাম I have to finish my work by 2 PM, তার মানে হচ্ছে আমাকে আমার কাজ 2টার মধ্যে শেষ করে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের আনটিল এবং বাই। এবার আমরা পরবর্তীটাতে চলে যাই, বিসাইড এবং বিসাইডস। সো এই সবগুলো কিন্তু আসলে খুবই ইজি। আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লাস করার সাথে সাথে আমরা সব কিছু আমাদের খাতায় নোট ডাউন করে রাখবো, তাতে করে কিন্তু আমাদের কাছে নোটটা থেকে যাবে এবং আমরা কখনোই কিন্তু লেসনগুলোকে ভুলে যাব না। কারণ কোনো একটা জিনিস যখন আমরা দেখি এর সাথে সাথে লিখে ফেললে কিন্তু আমাদের জন্য খুব বেশি ভালো হয় না ব্যাপারটা, এবং লেসনটা কিন্তু অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিসাইড ভার্সাস বিসাইডস। একটাতে অ্যাস আছে, একটাতে অ্যাস নেই। তো বিসাইড সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা এমন কিছুর কথা বলি যে কোনো একটা কিছু পাশাপাশি আছে। ফর এক্সাম্পল, এখন আমি বোর্ডের পাশে দাঁড়িয়ে আছি, অথবা একটা বিল্ডিংয়ের পাশে একটা গাড়ি আছে, অথবা হসপিটালের পাশে একটা মার্কেট আছে। তো যখন আমরা এরকম কিছু বলি পাশাপাশি বা সাইড বাই সাইড, সেসব ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে বিসাইড। আর যখন এর সাথে আমরা অ্যাস লাগিয়ে দিই বিসাইডস, তার মানে হচ্ছে কোনো কিছুর একটা এক্সট্রা অ্যামাউন্ট, ইন অ্যাডিশন। ওকে, তার মানে হচ্ছে অ্যাডিশনাল কোনো কিছু। দ্যাটস ইট। তাহলে আমরা একটু লিখে ফেলি। বিসাইড মিন্স সাইড বাই সাইড, অ্যান্ড বিসাইড মিন্স অ্যাডিশনাল কোনো কিছু।
ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখি যে দ্য কার ইজ বিসাইড দ্য হাউস। আরেকটা এক্সাম্পল দেখি, I have a pen besides I have a pencil. তাহলে দেখো এক জায়গায় আমি বলেছি বিসাইড, এক জায়গায় আমি বলেছি বিসাইডস। যখন আমি ব্যবহার করেছি বিসাইড তার মানে কিন্তু আমি বুঝাচ্ছি যে গাড়িটা কি আছে, বাসার পাশে আছে। আর যখন আমি ব্যবহার করলাম বিসাইডস তার মানে কি কোনো কিছু এক্সট্রা, যেমন আমার একটা কলম আছে, এর পাশাপাশি এছাড়াও আমার কাছে কি আছে এক্সট্রা অতিরিক্ত, আমার কাছে একটা পেন্সিল আছে। তাহলে এই হচ্ছে আমাদের বিসাইড এবং বিসাইডস। এখন আমরা যেটা দেখবো এটা খুবই কমন, অ্যামং ভার্সেস বিটুইন। তাহলে চলো চট করে আমরা এটা কেউ দেখে নেই। অ্যামং ভার্সেস বিটুইন। সো অ্যামং আমরা ব্যবহার করি কখন আর বিটুইন আমরা ব্যবহার করি কখন? বিটুইন ব্যবহার করা হয় যখন আসলে দুইজন ব্যক্তির মধ্যে কিছু তুলনা করা হয় বা কিছু ডিভাইড করে দেওয়ার কথা আমরা বলি, অথবা দুইটা জিনিসের মধ্যে। আর অ্যামং আমরা বলি যখন আমরা দুইয়ের বেশি মানুষ বা দুইয়ের বেশি জিনিসের মধ্যে তুলনা বুঝাই বা কিছু ডিভাইড করে দেওয়া বুঝাই। তাহলে একটাতে ম্যাটার হচ্ছে যে দুইজন মানুষের দুইটা জিনিস, আরেকটাতে ম্যাটার হচ্ছে দুইয়ের অধিক। ঠিক আছে, তাহলে যখন আমরা বলি হচ্ছে বিটুইন তার মানে হচ্ছে টু পিপল অর থিংসের মাঝে কোনো কম্প্যারিজন। আর যখন আমরা বলি হচ্ছে অ্যামং, সেখানে আমরা বুঝাই হচ্ছে মোর দ্যান টু পিপল অর থিংসের মাঝে কোনো ধরনের কম্প্যারিজন। তো এখানে আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি divide the mango between two brothers। তার মানে হচ্ছে দুই ভাইয়ের মাঝে আমটাকে ডিভাইড করে দাও। তাহলে আমরা জাস্ট দুইজনের কথা বললাম, এর জন্য আমরা ব্যবহার করেছি কি বিটুইন। আর যদি আমরা এমন একটা এক্সাম্পল দিই তাহলে কি করতে হবে, আমাদের দুইয়ের বেশি মানুষের কথা বলতে হবে, তাই তো? তাহলে আমরা সেম সেন্টেন্সটাই লিখি, ডিভাইড দ্য ম্যাঙ্গো among four brothers। তাহলে এখানে দেখো এখানে আমরা চারজনের কথা বলেছি, দুইয়ের বেশি, এর জন্য আমরা ব্যবহার করেছি কি অ্যামং। সো এই হচ্ছে আমাদের বিটুইন এবং অ্যামনের মাঝে পার্থক্য। সো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন রিলেটেড যেসব কমন বিভ্রান্তি থাকে সেগুলো নিয়ে আমাদের ক্লাস, এবং এখানে খুব মজার একটা থিওরি দিয়ে কিন্তু আমরা পুরো প্রিপোজিশনটাকে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো বুঝে নিলাম। সো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে আরও নতুন কোনো একটা লেসন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।